হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। একটি গ্রামে রিয়াজ, আয়ান ও রাফি নামে তিন বন্ধু ছিল। রিয়াজ ছিল একটি উচ্চবিত্ত পরিবারের ছেলে। তার বাবা একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। অন্যদিকে আয়ান ও রাফি ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। আয়ানের বাবা ছিল কৃষক। রাফির বাবা বেঁচে নেই। মা বাসায় বসে সেলাই মেশিনে কাজ করে ও ছোট একটি কাপড়ের দোকান চালায়। তাদের সংসারে আর্থিক সমস্যা ছিল, তারপরও তাদের স্বপ্ন ছিল অনেক। ছেলে লেখাপড়া করে বড় সরকারি পদে চাকরি করবে। আয়ান ও রাফি ছিল অনেক মেধাবী ছাত্র। রিয়াজ মোটামুটি ভালো ছাত্র ছিল। তার বন্ধুদের সহযোগিতায় সেও খুব ভালো রেজাল্ট করত। এবারও সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের রাফি, দ্বিতীয় স্থান অর্জন করেছে আয়ান এবং তৃতীয় স্থান অর্জন করেছে রিয়াজ। অভিনন্দন দোস্ত, এবারও প্রথম হইলি। আচ্ছা দোস্ত, ক্লাস শেষে আমরা কি করতে পারি? আমরা আমাদের প্রিয় গাছের নিচে বসে নতুন বই দেখতে পারি, কি বলিস? তবে আমার আসতে একটু দেরি হবে। আমার মায়ের সাথে একটু দোকানে বসতে হবে। আমি তো ক্লাস শেষে প্রাইভেট পড়তে যাব। নতুন বই আসার সাথে সাথেই বাবা প্রাইভেট ঠিক করে দিয়েছে। মা, তুমি কি করছো? এই তো বাবা, কাপড় সেলাই করছি। মা, আমার বোনেরা কোথায়? রুমি সুমি ওরা তো এখন স্কুল থেকে আসেনি বাবা। মা, আমি এবারও প্রথম হয়েছি। মাশাআল্লাহ, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো অনেক খুশি হতো। হ্যাঁ মা, আমি জানি তুমি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো। একদিন আমি সরকারি চাকরি পাবো, তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না। আব্বা চলেন বাড়ি যাই, মা আপনাকে বাড়িতে যেতে বলেছে। আইতাছি বাবা, আমার কিছু কাজ বাকি আছে, একটু পরে আইসা করুন। তুমি বাড়ি যাও কেমন? আর হ্যাঁ, তোমার পরীক্ষার ফলাফল কি দিছে? ফলাফল অনেক ভালো হয়েছে আব্বা, 1 মার্কের জন্য প্রথম হতে পারিনি। ইনশাআল্লাহ তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। যখন আমি সরকারি চাকরি পাবো তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি এখন যাই। তোমার পরীক্ষার খবর কি? ভালো বাবা, তৃতীয় হয়েছি। আর রাফি ও আয়ান প্রথম আর দ্বিতীয় হয়েছে। রাফি আয়ান তো খুব ভালো ছাত্র, তো খুব পরিশ্রমী। ওরা তোমার বন্ধু হওয়ায় আমি অনেক খুশি। হ্যাঁ, তোমার কি মনে আছে আজ তোমার প্রাইভেট আছে? হ্যাঁ বাবা, মনে আছে। দেখতে দেখতে তাদের কলেজে ভর্তি হওয়ার দিন চলে আসলো। তাদের তিন বন্ধুর বন্ধুত্ব আগের মতোই আছে। মা, আমার তো কলেজে ভর্তি হতে হবে। হ্যাঁ বাবা, ভর্তি হও। মা, অনেক বই আর যাবতীয় অনেক খরচ আছে, সব মিলিয়ে অনেক টাকা লাগবে। কিন্তু এত টাকা। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমার জমানো কিছু টাকা আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। মা, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, আর কত করবে? তোমার তো শরীরটাই ভালো না। হ্যাঁ বাবা, আগের মতো এখন আর চোখে তেমন দেখতে পাই না, আর শরীরটাও ভালো যাচ্ছে না। তুই কোনো চিন্তা করিস না আমার জন্য, লেখাপড়ায় মন দে। তুই যখন বড় সরকারি চাকরি পাবি তখন আর কষ্ট থাকবে না। আয়ানের মা কোন তুমি? তোমার রান্না কি হয়েছে? খাওয়ান দিতে পারবা? খাইয়া মাথা বসাই ওখানে কাজ করতে যাইতে হইব। হ্যাঁ, রান্দা হইছে। খাইয়া 2টা দিন একটু জিরান। আর কত নিজের শরীরে কষ্ট দিবেন, তারপর না হয় কামে যাইয়েন। মাথা বসাই ওখানে কামটা অনেক ভালো পাইছি, ভালো মাইনা দিবে। তাছাড়া আয়নের ওখানে অনেক টাকার প্রয়োজন, আর ছেলে আমার চাকরি হলে তো আমি সারা জীবনই পয়সাই খাই। কত মেধাবী ছেলে আমার, তুমি দেখো ছেলে আমার অনেক বড় অফিসার হইব।
আপনার বুক ভরা স্বপ্ন একদিন যেন সত্যি হয়। বাবা, একটা কথা ছিল। তুমি তো জানো বাবা, রাফি আর আয়ানের আর্থিক অবস্থা তেমন ভালো না। আমি চাই আমার বন্ধুরাও আমার সাথে একই কলেজে পড়বে। তুমি যদি এই বিষয়টা একটু দেখতে খুব ভালো হতো। হ্যাঁ, কেন নয় বাবা, এটা তো খুব ভালো ডিসিশন তোমার। আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ বাবা। দেখতে দেখতে তাদের কলেজে ভর্তি হওয়ার দিন চলে আসলো। তারপর তারা 3 বন্ধু একই কলেজে ভর্তি হলো। আয়নের বাবা মা ও রাফির মা দিন রাত কঠোর পরিশ্রম করে ছেলেদের লেখাপড়া করাতে লাগলেন। এভাবে তাদের অনার্স কমপ্লিট হলো। আয়ান ও রিয়াজ মাস্টার্সে ভর্তি হলো। আয়ানের মা, ছেলেকে মাছের মাথাটা দাও। আবার কবে আইবো? ওখানে বসে কি নাকি খায়। মা, এসবের কি দরকার ছিল? তুমি বাবাকে দাও। আর কয়েকটা দিন পরে গেলে হয় না বাবা? না মা, রিয়াজও কাল যাবে। আর রাফির কথা এখনো বলতে পারছি না কিছু। আর হ্যাঁ আব্বা, আপনি আর একটু কষ্ট করে সংসারটা চালিয়ে নেন। আর আমি টিউশনের টাকা দিয়ে আমার লেখাপড়াটা চালিয়ে নেব। জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। এই বয়সে আর কত দেখবেন। আমি চাকরি পেয়ে আপনাকে আর কষ্ট করতে দেব না। আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই মন দিয়ে লেখাপড়া করিস বাবা। রাফি, বাবা, তুই আমাদের জন্য অনেক কষ্ট করছিস। আমি অসুস্থ হওয়ার পর থেকে সংসারের সব খরচ, লেখাপড়া, তোর টিউশনের টাকা দিয়ে চালিয়ে নিচ্ছিস। দিন রাত কঠোর পরিশ্রম করো, সারাদিন টিউশনি, রাত জেগে পড়া। আমি বলছিলাম কি বাবা, তার থেকে বরং তুই একটা চাকরি খোঁজ। রুমি সুমি ওরাও তো বড় হয়ে গেছে, ওদেরও তো বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম। দেখি একটা চাকরি আল্লাহ মিলিয়ে দেয় কিনা। হ্যাঁ বাবা, দোয়া করি তোমার জন্য। রাফি, তুই কি সত্যি আর মাস্টার্সে ভর্তি হবি না? দেখ রাফি, আমি তোকে সাপোর্ট করবো, তুই একটু চেষ্টা কর। না দোস্ত, আর হবে না। এ নিয়ে আমি অনেক ভাবছি দোস্ত, কোনোভাবেই সম্ভব না। আমার সমস্যাটা অনেক গভীর। রাফি, তুই একটু চেষ্টা করলে পারবি হয়তো। দেখ, আমার পরিবারেও তো কত সমস্যা, তারপরেও তো আমি আশা ছাড়িনি। হ্যাঁ, তোর তো বাবা মা একটা বটগাছ আছে, আর আমার পরিবারে আমিই তো বটগাছ। তারপর বন্ধুরা রাফির প্রতি দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে রাফি চাকরি খুঁজতে থাকে। কত জায়গায় যায় একটা চাকরির জন্য, কিন্তু সে চাকরিটা পায় না। কে? আয়ান? হ্যাঁ, কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তুই কি চাকরি পেয়েছিস? না, এখনো পাইনি। তোকে খুব মিস করি দোস্ত। আমিও তোদেরকে খুব মিস করি। আচ্ছা, এখন রাখি, পরে কথা বলবো। এভাবে অনেক বছর কেটে গেল। রিয়াজ ও আয়ানের পড়া শেষ হলো। তারা চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিল। রিয়াজ বলল, কিরে আয়ান, পরীক্ষার প্রস্তুতি কেমন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তারপর তারা দুজনেই পরীক্ষা দিল। পরীক্ষার ফলাফল ঘোষণার দিন আসলো। দুজনের পরীক্ষায় অনেক ভালো নাম্বার আসলো, কিন্তু আয়ানের চাকরিটা হলো না। রিয়াজ সরকারি কলেজের প্রফেসর হিসেবে নিয়োগ পেল। রিয়াজ বলল, আয়ান, তুই কি মন খারাপ করেছিস? না, মন খারাপ করিনি, তবে বাবার জন্য কষ্ট হচ্ছে। আমি বাবাকে কি বলবো? এত ভালো রেজাল্ট করেও আমি কিছুই করতে পারলাম না। রিয়াজ চাকরি পেয়েও মন খারাপ করে বাসায় চলে গেল। রিয়াজের বাবা খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে।
রিয়াজ মন খারাপ করে বসে আছে। রিয়াজের মন খারাপ দেখে তার দাদি বলল, দাদা ভাই, এত খুশির দিনেও তোমার মন খারাপ কেন? হ্যাঁ, আমিও খেয়াল করছি, ও বাসায় আসার পর থেকে ওর মনটা খারাপ। কি হয়েছে তোর? দাদু, তুমি তো 1971 সালের মুক্তিযুদ্ধ দেখেছো। আমার দাদা তো মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আমি তো 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। আমি দেখেছি আমার বন্ধুদের জীবন সংগ্রামের যুদ্ধ, পরিবারে এত অভাব অনটন থাকার পরেও লেখাপড়া চালিয়ে যাওয়ার যুদ্ধ। তাদের মা বাবার মনে ছিল এক আকাশ পরিমাণ স্বপ্ন, ছেলে তাদের লেখাপড়া শিখে সরকারি চাকরি করবে, কিন্তু আমার বন্ধুরা কেউ চাকরি পায়নি। আমার থেকে ওদের বেশি দরকার ছিল চাকরিটা। রিয়াজের কথা শুনে তারা কেউ উত্তর দিতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। আয়ান তার গ্রামের বাড়িতে চলে যায়। আয়ানের বাবা তার মুখের দিকে তাকিয়ে আছে। আয়ানের মন ভেঙে গেল। আয়ান বলল, বাবা, আমি পরিশ্রম করে ভালো ফল পেয়েছি, কিন্তু কোটা থাকায় আমার সুযোগ কেড়ে নেওয়া হলো। কথা শুনে তারা কেউ উত্তর দিতে পারে না। আমি জানি আয়ান, তুই অনেক পরিশ্রম করেছ, তোর যোগ্যতাও অস্বীকার করতে পারি না, কিন্তু সমাজের অবিচার কোটা আমাকে এই সুবিধা দিয়েছে। কিন্তু এটা তো ঠিক না। মেধা যেখানে মূল্যহীন, সেখানে কিভাবে উন্নতি হবে? ঠিক বলেছ। অনেকেই আছে যারা সুযোগ না পাওয়ার কারণে অনেক পিছিয়ে পড়েছে। আমাদের সমাজে বিভিন্ন স্তরের মানুষের জন্য কোটার দরকার ছিল, তবে এর অপব্যবহার করা উচিত নয়। আমাদের মেধা ও ন্যায্যতার জন্য কাজ করতে হবে। এরপর তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করলো, যেখানে ছাত্রছাত্রীরা কোটা ব্যবহারের ফলে প্রকৃত কারণগুলো নিয়ে আলোচনা করলো এবং এ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে পরামর্শ করলো। আমরা মেধাবীদের যোগ্যতাকে কিভাবে অস্বীকার করব? মেধা যেখানে মূল্যহীন, আমরা সেখানে কিভাবে দেশের উন্নতি করতে পারি? আপনি মুক্তিযুদ্ধের ছেলে হয়েও মুক্তিযুদ্ধকে অপমান করলেন, এটা কেমন কথা? জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা, সুবিধা তো তারা পাবেই। আপনি ভুল কথা বললেন। সেই সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন সন্তান নাতিপুতির সুবিধার জন্য নয়, বরং তারা দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষের জন্য। আর সেই সময় দেশের প্রায় প্রতিটা মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বিপদ হবে জেনেও মুক্তি বাহিনীকে তারা বাড়িতে আশ্রয় দিয়েছে, খাবারের বন্দোবস্ত করেছে, বিভিন্ন আসবাবপত্র, গোলাবারুদ তারা মুক্তি বাহিনীর কাছে পৌঁছে দিয়েছে। আর সেই সময় বাংলাদেশে 7 কোটি মানুষের বসবাস ছিল, তার মধ্যে শহীদ হয়েছেন 30 লক্ষ মানুষ, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা করা হয়েছে 1,87,300 মানুষের। তাহলে বাকি মানুষগুলো কি মুক্তিযুদ্ধ নয়? তাও তো তাদের জীবন দিয়ে দেশের মানুষের প্রতি অবদান রেখেছিলেন। তবে সব সুবিধা কেন আমরাই পাবো? এই বৈষম্যের জন্যই কি দেশ স্বাধীন হয়েছে? আমাদের দেশে 57% কোটা থাকার কারণেই মেধাবীরা চাকরি পাচ্ছে না, আর কোটার সুযোগে কিছু অযোগ্য লোক সেই জায়গাগুলো দখল করে আছে। তারপর তারা একটি তদন্ত কমিটি গঠন করলো। বিষয়টি পুনর্বিবেচনা করে তদন্তে দেখা গেল যে কোটার ব্যবস্থার ফলে অনেক মেধাবী বঞ্চিত হয়েছে। ছাত্রছাত্রীর প্রচেষ্টায় তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হলো। তারা একটি নতুন নীতি প্রণয়ন করলো, যেখানে কোটা ব্যবস্থাতে পরিবর্তন এনে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হলো। অবশেষে আয়ান তার যোগ্যতায় ভালো সরকারি চাকরি পেল। এভাবে পুরো দেশবাসী খুশি হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন।